আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পরে, অনেকদিন পর, বলতে পারেন 2-3 মাস পর, 4 মাস পর আমি অনলাইন প্ল্যাটফর্মে কিছু কথা বলবো। কথা বলার জন্য আসছি আপনাদের মাঝে। তো আজকে আমি কথা বলবো আমাদের বর্তমান যে পলিটিক্স, রাজনীতি কোন দিকে যাচ্ছে, বা আপনার অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসঙ্গ কি আর আহ, আপনার পদ্ধতিতে নির্বাচন এবং রাজনৈতিক দল, বিশেষ করে যে কটা রাজনৈতিক দল অনেক সক্রিয় এবং আগামী এই, আমাদের বাংলাদেশ শাসন ব্যবস্থার বা সম্ভাব্য যে রাজনৈতিক দলগুলা, আপনার এই দলগুলোর প্রতি যে মানুষের আস্থা, ওইসব দলের প্রতি মানুষের আস্থা এবং ওই দলের যে অ্যাক্টিভিটিস, রাজনৈতিক যে কর্মকাণ্ড, এগুলো আলোচনা করবো। এনসিপির ব্যাপারে একটু আলোচনা করবো, এনসিপি কি অবস্থায় আছে সেটা আলোচনা করব, এবং আমাদের যে সামগ্রিক আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড পর্যায়ে যে রাজনীতি গুলা হচ্ছে, যেসব রাজনৈতিক দলগুলা বিশেষ করে স্ট্যান্ডবাজি করছে, বা রাজনৈতিক দলগুলা আম, সাথে বর্তমান যে প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, কিছু বিপদগামী পুলিশ সদস্য, আপনার স্থানীয় যারা সাঙ্গপাঙ্গ মানে রাজনীতি করছে বা নেতা নামে সুপরিচিত, বা তাদের পোস্টার ফেস্টুন মাধ্যমে তাদের পরিচিতি লাভ করেছে, ওইসব নেতাদের মাধ্যমে কিছু বিপদগামী পুলিশ অফিসার টাকা পয়সার জন্য আহ নিরীহ মানুষদের হয়রানি করার জন্য, যারা আওয়ামী লীগ করেছে বা অন্যান্য দল করেছে, যারা অ্যাকচুয়ালি আওয়ামী লীগ করে নাই, হ্যাঁ, তারা মামলা হামলা ভয় দেখিয়ে এবং বিভিন্ন কায়দা দ্বারা টাকা পয়সা হাতিয়ে নেওয়ার যে অপকৌশল করছে বর্তমান যে ওয়ার্ড পর্যায়ে বা সারা বাংলাদেশের একটা গুঞ্জন, বা আমরা পত্রিকা মিডিয়াতে দেখতে পারি, সেটা নিয়ে আলোচনা করবো। যাই হোক, সর্বপ্রথমে আমি ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আলোচনা করতে চাই। ইন্টারিম গভর্নমেন্ট বিগত কিছুদিন আগে বলেছে আমাদের নির্বাচন হবে আপনার 2026 সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে, মাঝামাঝি সময়ে, এবং এতে কিছু রাজনৈতিক দল তাদের ভিতরে মানে স্বস্তি ফিরে এসেছে। কিছু কিছু রাজনৈতিক দল তারা মানে অস্বস্তি প্রকাশ করছে, কারণ যে বিপ্লব নিয়ে যে আত্মত্যাগ, যে মানে জনসাধারণ এবং ছাত্র বিপ্লব, ছাত্র জনতার যে আত্মাহুতির মাধ্যমে যে দেশের ভিতরে সারা বাংলাদেশে, সমস্ত বাংলাদেশে যে একটা ওয়েট সৃষ্টি হয়েছিল নতুন বাংলাদেশ গঠন করতে, যে রাজনৈতিক সংস্কার প্রয়োজন, এবং যে বুলি বা যে মুখরোচক বক্তব্য, হ্যাঁ, ফুলি মানে বক্তব্যের ফুল জুড়ে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট শপথ গ্রহণ করেছিল। হ্যাঁ, এগুলা বর্তমানে সবকিছুই আসলে আশার বাণী বা নিরাশায় পরিণত হয়েছে আমি বলতে পারি। কারণ আমরা আসলে নির্বাচন চাই, একটা নিরপেক্ষ সুন্দর লেভেল প্লেইং ফিল্ড, অবাধ সুস্থ সব রাজনৈতিক দল এবং সর্বসাকুল্যে বাংলাদেশের প্রতিটা আহ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এরকম নাগরিক সুন্দর একটা নির্বাচন চাই। এটা সবার কাছে একটা প্রত্যাশা, এবং আমরা এটা আহ গভীরভাবে মানে অবজারভেশন করছি যে এই জিনিসটা আমাদের মাঝে যদি হয়, আমাদের দেশে একটা স্বস্তি ফিরে আসবে, একটা রাজনৈতিক দলের মাধ্যমে, হ্যাঁ, দেশের ক্ষমতা চলে আসবে এবং দেশে একটা সুস্থ সুন্দর একটা ডেভেলপমেন্টের দিকে চলে যাবে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যে আশার ফুলঝুরি রসনা বিরাজ কথাবার্তা গত 1 বছর ধরে আমাদের সাধারণ জনগণকে শুনিয়েছে, এর বিন্দু মাত্র কোনো আমাদের ভিতরে বিন্দু মাত্র ওই কাজের ফলাফল বা কাজের ধরন আমাদের মধ্যে, আমাদের মাঝে বা রাষ্ট্রীয়ভাবে জনসাধারণের মধ্যে প্রতিফলিত হয় নাই। কারণ হয় নাই, জনগণ আসলে এইরকম একটা বাংলাদেশ আবার পুনরাবৃত্তি হয়ে মানে করবে, গঠন করবে, রাষ্ট্র ক্ষমতায় এসে সরকার গঠন করবে, জনগণ আদৌ এটা চায় না। জনগণ চায় না বিধায় জনগণের পক্ষে, জনগণের হয়ে, এবং আমি এই সরকার ইন্টারিম গভর্নমেন্টের প্রতি অসন্তুষ্টতা প্রকাশ করছি, অসন্তুষ্ট গভীরভাবে আমি উদ্বিগ্ন। কারণ আমাদের যেই ফুলঝুরি, যেই রসনা বিলাস কথাবার্তা বলে আগামীর বাংলাদেশ সুন্দর নিরপেক্ষ, হ্যাঁ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সুন্দর প্রজন্মের জন্য একটা সুন্দর রিপ্রেজেন্ট করবে আমাদের একটা বাংলাদেশকে, কিন্তু আদতে আমরা এইরকম বাংলাদেশ মানে একদম মানে আমরা দেখতে পাচ্ছি না। মানে মানে কোনো সুযোগই নেই, এগুলা হচ্ছে না অ্যাকচুয়ালি। তো আমরা চাই সুন্দরভাবে যেটা বলছিলাম, নির্বাচন হোক, নির্বাচন
26শে ফেব্রুয়ারি বা 25শে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, যে মাসেই হোক, আগামী 5 দিনের ভিতরে বা আগামী 50 দিনের ভিতরে যেটা যদি সম্ভব হয়, হোক নির্বাচন। আমাদের কোনো সমস্যা নাই, নির্বাচন হবে। জনগণ তার মনোনীত প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। এটা একটা পজিটিভ ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে কেউরই কোনো দ্বিমত থাকার কোনো কথা না। কিন্তু হুটহাট করে আমাদেরকে সংস্কারের কথা বলে নতুন কমিশন, পুলিশ প্রশাসনের কমিশন গঠন করে, হ্যাঁ এটা করবে সেটা করবে, সংস্কার হবে, হ্যাঁ ফ্যাসিস্ট আর উৎপাদন হবে না, ফ্যাসিস্ট সরকার গঠন করে তারা ফ্যাসিজম কায়েম করতে পারবে না। ফ্যাসিজম যে রুট লেভেল থেকে যেই মতবাদ, যে কনস্টিটিউশন, যে আমাদের মুজিববাদ, 72 সংবিধান, এগুলা সব ড্যামলিশ করা হবে। হ্যাঁ, ডিসলভ মানে ডিজলিউশন করা হবে। এগুলো আসলে আমরা এখনো দৃশ্যমান না। এবং যারা জুলাই অগস্টে যে অপরাধ করেছে, হাসিনা স্বৈরাচারী সরকার, খুনি, লুটপাটের সরকার, মাফিয়া সরকার, এই সরকার আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে তার দৃশ্যমান বিচার আমরা এখনো আমাদের মাঝে দেখতে পারি নাই। তো এত কিছু হওয়ার পরেও আমাদের মাঝে শুধু কথার ফুলঝুরি, আশার বাণী ছাড়া 18 কোটি জনগণ এবং দেশপ্রেমিক বাংলাদেশিরা যে দেশ হয়ে উদ্বুদ্ধ হয়ে আমাদের বাংলাদেশে একটা মহান বিপ্লব সংগঠিত করেছিল 2024 জুলাই আগস্টে, যেটা সমগ্র বিশ্বে এটা অনুপস্থিত। এরকম একটা মানে গণবিস্ফোরণ, গণসংযোগ এবং গণবিপ্লব সারা পৃথিবীতে এটা বিরল ঘটনা। এটা হওয়া সত্ত্বেও আমাদের এত বড় একটা অ্যাচিভমেন্ট, এত বড় একটা বিপ্লব সংহতির মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ কে একটা ক্লিন ইমেজ করে একটা সুন্দর লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করেছিলাম বা করতে চেয়েছিলাম, এই ইন্টিমের প্রতি, ইন্টিম টোটালি ফেইলর। এই ইন্টিমের প্রতি আমি আমার আস্থা শুরু থেকেই যথেষ্ট পরিমাণ ছিল। আমি ইন্টিমের ব্যাপারে অলওয়েজ মাঝেই আমি লাইভে এসেছি, আমি অনলাইন প্ল্যাটফর্মে কথা বলেছি, ইন্টিমের ব্যাপারে খুব পজিটিভলি কথা বলেছি এবং খুব আশানুবাদ হয়ে বা আশানুরূপ হয়ে আমি মানে বিলিভ করেছিলাম। বাট এগুলা একটা প্রতিফলিত হয়নি এই টিমের মাঝে। তাই আমি মানে অন্ধ না, আমি অন্ধ ভক্ত না বা অন্ধ বিশ্বাসী না যে ইন্ট্রিমকে আমি অবাধে, হ্যাঁ ইন্ট্রিম যতদিন থাকবে তার উপর আমি সাপোর্ট দিয়ে যাব, বা আমরা অন্ধবিশ্বাস মতে তারা যা কিছু করে যাবেন আমি তার উপর আত্মবিশ্বাস রাখবো, ব্যাপারটা এমন না। আমরা এখন মর্মাহত, আমরা যথেষ্ট পরিমাণে মর্মাহত। আমরা এটা আসলে চাই না, আমরা এভাবে চাই না নির্বাচন। আমরা চাই নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার আগে আগামী ফিউচার বাংলাদেশে জনগণ ওটা থেকে সুফল ভোগ করবে। ডেভেলপ বাংলাদেশ, রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক নেতারা এবং জনগণ, প্রজারা বা প্রজাতন্ত্র বা নেতারা বা জনগণ যে ভোটাধিকারের মাধ্যমে তাদের নেতা সৃষ্টি করবেন বা নেতৃত্ব দেওয়ার জন্য দেশের দিকে আপনার দেশের রাষ্ট্রের প্রতি ফরওয়ার্ড করবেন, ওইসব নেতারা এবং জনগণের মাঝে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক থাকতে হবে, মানে একটা ব্যালেন্স সম্পর্ক। এই ইমব্যালেন্সের কারণে আমরা দেখেছি রাষ্ট্রের সম্পদ কিভাবে লুট হয়েছে, দেশের সম্পদ লুট করেছে। বাংলাদেশের প্রতিটা ব্যাংক দেউলিয়া হয়েছে, একাধিক ব্যাংক দেউলিয়া হয়ে রাষ্ট্র থেকে তারা বিক্ষিপ্ত হয়ে তারা রাষ্ট্র থেকে আপনার সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে, শত শত হাজার কোটি টাকা পাচার করেছে। এই সম্পদ আমাদের দেশ কিভাবে এই সম্পদ আবার রিকভার করবে, কিভাবে এই সম্পদ ফিরিয়ে নিয়ে যাবে বিদেশের মাটি থেকে, এটা আমাদের জানা নাই। ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে যে আশার বাণী শুনিয়েছিল আমরা টোটালি ব্যর্থ, আমাদের ব্যর্থ করেছেন, আমাদের মানে নিরাশায় ফেলে দিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্ট। তো আমরা চাই পরিপূর্ণভাবে সুন্দরভাবে একটা সংস্কার, যে সংস্কারের মাধ্যমে একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে 18 কোটি মানুষের কাছে। আমরা কোনো দলের বা রাজনৈতিক দলের বা বৃহত্তম দলের প্রতি আমরা কোনো দাসভিত্তি বা আমরা আমাদের যে অস্তিত্ব বা আমাদের যে বিবেক আমরা বিক্রি করতে এখানে আসি নাই। ইন্টারিম গভর্নমেন্টকে একটা ইন্টারিম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এখানে বসানো হয়েছে। তার যদি কোনো সমস্যা থাকে, যদি বৈশ্বিক আন্তর্জাতিক ভাবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সে আমাদেরকে জনগণকে বলতে পারে। জনগণকে কিছুদিন আগে মেসেজ দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস, উনি বলেছেন যে আমরা সংস্কার করবো যেসব খাতে, যেসব সংস্কারগুলো হচ্ছে
আপনারা কোন রাজনৈতিক দলগুলা এই সংস্কারের পক্ষে আছেন লিখিত বক্তব্য দেন, এবং কারা বিপক্ষে আছেন কোন বিষয়ে তারা লিখিতভাবে জানান। কিছু অর্ডার অফ ডিসেন্ট করছে বিএনপি, যে 19টা সংস্কারের ভিতরে তারা ম্যাক্সিমামই তারা ডিসএগ্রি করেছে। তারা সংসদে গেলে পরবর্তীতে ধরেই নিয়েছে তারা সংসদে যাবে, হ্যাঁ, বা তারা রাষ্ট্র গঠন করবে আগামী বাংলাদেশ নির্বাচনের পরে। তো ধরেই নিয়েছে, তার জন্য তারা ওটা রেখে দিয়েছে যে ওরা তারা কিরকম চাই না। আমরা এর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ সমগ্র বাংলাদেশের মানুষ আনাচে কানাচে প্রতিটা গ্রাম উপত্যকা থেকে শুরু করে একদম বনাঞ্চল থেকে শুরু করে প্রতিটা পাহাড়ি অঞ্চলে এই বিক্ষোভে ফেটে পড়েছিল বাংলাদেশকে উদ্ধার করার জন্য। এই ফ্যাসিস্ট বিদায়ী হয়েছে। ফ্যাসিস্টের ব্যাপারে অনেক সুশীল বুদ্ধিজীবীরা যে ফ্যাসিস্ট কিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, আপনার আওয়ামী লীগকে নিয়ে মানে নির্বাচন হবে কিনা, আসলে এই ফ্যাসিস্টদেরকে আমার একটা কোশ্চেন আছে যে ফ্যাসিস্টরা কি দেখে নাই 17 বছর কিভাবে আওয়ামী লীগ, শেখ হাসিনা খুনি আওয়ামী লীগ মাফিয়া সরকার কিভাবে দেশ পরিচালনা করেছে, ভোটবিহীন রাতের ভোটের মাধ্যমে, দামি নির্বাচনের মাধ্যমে বিরোধী দলদেরকে, সমস্ত ইসলামিক দলদেরকে গুম, হত্যা, শাপলা চত্বরে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে। এগুলার পরেও আমাদের মাথায় আসে এত বড় একটা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ মাফিয়া সংগঠন ছাড়া আমাদের আগামী নির্বাচন ফলপ্রসূ বা নির্ভরযোগ্য বা আপনার গ্রহণযোগ্য হবে কিনা, এরকম কোশ্চেন আমরা প্রশ্ন সম্মুখীন হচ্ছি বা প্রশ্নের মুখোমুখি হচ্ছি বিভিন্ন টক শোতে, টেলিভিশন টক শোতে। আসলে এইসব বুদ্ধিজীবীদেরকে টেলিভিশনে না এনে তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো উচিত, তাদেরকে সবার আগে বলা উচিত আর বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার কিভাবে দেশের উপর দুঃশাসন করেছে, কিভাবে টাকা লুটপাট করেছে, মানুষকে হত্যা করেছে, গুম করেছে, সময় লুট করে বাইরে পাচার করেছে, এগুলার বিচার আগে হবে। তারপরে নির্বাচন প্রসঙ্গে আসবে আওয়ামী লীগ নির্বাচন করার জন্য তারপরে আওয়ামী লীগ নির্বাচন করার জন্য আসলে আপনার যোগ্য কিনা, নির্বাচন আওয়ামী লীগ আসলে তার যে রাজনৈতিক সংগঠন, আসলে এই সংগঠনটি নিষিদ্ধ হওয়ার যোগ্য কিনা না নির্বাচন করার জন্য। আসলে আওয়ামী লীগ সরকার কোনো অ্যাঙ্গেল থেকেই মানে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারবে না যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন গ্রহণযোগ্যতা হবে কি হবে না, এটা প্রশ্নবিদ্ধ থাকবে বহির্বিশ্বের কাছে বা আমাদের মানে রাজনৈতিক সংগঠন, যেসব সংগঠনগুলো আসলে লেজুর ভিত্তিক অনেকটা আওয়ামী লীগের মতোই 71 পরবর্তী সময়ে তারা দেশ পরিচালনা করে আসছে। তারা চায় আমরা জনগণরা দুইটা দলের প্রতি মুখাপেক্ষি হয়ে থাকে সারা বিশ্বের যারা মাফিয়া আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্ট, বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাসী না, যারা বাংলাদেশের ডেভেলপমেন্টে বিশ্বাসী না, যারা বাংলাদেশের জনগণের আপনার মতামতের উপর বিশ্বাসী না, একটা রাজনৈতিক মতামত, একটা রাজনৈতিক গোষ্ঠীর সাথে, যেই রাজনৈতিক গোষ্ঠীটা বা দলটা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা থাকবেন তাদেরকে নিয়ে তারা কাজ করতে চায়। কিন্তু তাদেরকে নিয়ে কাজ করতে চায় এরকম একটা বিশ্বাস থেকে আমাদের একটা মেন্টালিটি, আমাদের একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে হয়তোবা আমরা আওয়ামী লীগ, হয়তোবা আমরা বিএনপি বা হয়তোবা যারা কোয়ালিশন করে বিগত সময়গুলোতে নির্বাচন করেছে ওই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। আসলে আমরা ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো বলেই আমরা জুলাই আগস্টে 24-এ বিপ্লব হয়েছে। আমরা ওই রকম সংবিধান কনস্টিটিউশন আমরা চাই না, মুজিববাদ মতবাদ, মুজিববাদ সংবিধান, 72 সংবিধান, এগুলা জনগণ চায় না বিদায়ী আমরা বারবার সোচ্চার হচ্ছি। বিশেষ করে আমি এনসিপি কে বলবো, অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে জামাত ইসলামকে বলবো, চরমনাইকে বলবো, হেফাজতকে বলবো, মানে দিস ইজ দ্য ভেরি টাইম টু ইউনিট ইচ আদার। আপনারা সবাই একে অপরের প্রতি এখনই মানে আপনারা খুব ইউনাইটেডলি হন দ্রুত, না হলে দেখবেন আমরা ইসলামের দোহাই দিয়ে বা ফ্যাসিস্টকে আমরা মৌখিকভাবে মাইক দিয়ে ওয়াজ মাহফিল করে আমরা এগুলা বন্ধ করতে পারবো না। এগুলা বন্ধ করার জন্য আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। এগুলা বন্ধ করার জন্য আপনাকে গার্ডিয়ান হতে হবে। আপনার গার্ডিয়ান কে? আপনার গার্ডিয়ান হচ্ছে আমাদের গার্ডিয়ান, আমরা মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, আমাদের গার্ডিয়ান, এই সার্বভৌমত্বের গার্ডিয়ান হচ্ছে মানে ক্রিয়েটর হচ্ছে আল্লাহ। অর্থাৎ আল্লাহর আইন, এই দুনিয়াটা আল্লাহর আইন যে প্রতিষ্ঠা করতে চায়, এবং আল্লাহর আইন আমি মনে করি কোন ধর্মের জন্য কোনো ফ্যাসিস্ট হবে না, কোন ধর্মের জন্য থ্রেট হবে না। আল্লাহর প্রতিষ্ঠিত আইন কোরআন হাদিস দ্বারা আমরা প্রমাণিত হয়েছি। বিগত 1500 বছর আমাদের
আপনার খিলাফত ব্যবস্থা থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরবর্তী সময়ে, হ্যাঁ, আমরা যে রাষ্ট্র ক্ষমতা ছিল বা সালতানাতে ওসমানিয়া সালতানাতে আপনার উমাইয়া খেলাফত বা আব্বাসীয় খেলাফত, পরবর্তীতে আমাদের যে ভারত উপমহাদেশে যেসব মুসলিম শাসকরা ছিলেন তারা সবই শরিয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠা ছিল। যাই হোক, ব্রিটিশদের কারণে এবং মির্জাফরের উত্তরসূরি আজও হারিয়ে যায়নি। রায় বলল জগৎ শেঠের উত্তরসূরিরা আমাদের আমাদের বিরুদ্ধে, আমাদের এগেনিস্টে তারা ষড়যন্ত্র করছে, রাজনীতি করছে, যারা আমরা দিন দিন পিছিয়ে পড়ি। আমরা একীভূত হতে চাই। আমরা মুসলমানরা শুধু মুসলমানের রাজনৈতিক সংগঠনগুলো না, 18 কোটি মুসলিম ধর্মবিরু মুমিন ব্যক্তিরাও মুখে আছে আপনাদের দিকে। আপনারা কিভাবে একীভূত হয়ে সুন্দর একটা মানে আপনারা ইউনাইটেডলি আপনারা সুন্দর একটা বাংলাদেশ রিপ্রেজেন্ট করার জন্য আপনারা একসাথে হয়ে আগামী নির্বাচনে প্রতিযোগিতা করবেন। যারা ফ্যাসিস্ট হতে চায়, যারা ফ্যাসিস্ট কায়েম করতে চায়, যারা ফ্যাসিস্ট আবারও নতুন করে বাংলাদেশের মধ্যে নিয়ে আসতে চায় এবং যারা আবারও ফ্যাসিস্ট জাগরণ ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা সুন্দরভাবে কাজ করার জন্য যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের একীভূত করা। আমরা একীভূত হয়ে আমরা ফ্যাসিস্টদেরকে রুখে দিব, পশ্চিমাদের রুখে দিব এবং আমাদের ভারতের আধিপত্যবাদ থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি। তাই ভেবেছিলাম ভারতের আধিপত্যবাদ থেকে, শেখ হাসিনা জুলাই আগস্টের বিপ্লব থেকে আমরা বেরিয়ে গেছি। আমরা হয়তো ভাবছিলাম যে আমরা বেরিয়ে নতুন বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারবো। আসলে না, এখানে সবাই আমরা দালালি করছি, দেশের মানুষের সাথে বেমানি করছি, দেশের রাজনৈতিক সার্বভৌমত্বের সাথে বেমানি করছি। আমি মনে করি আমাদের সার্বভৌমত্বের অস্তিত্ব রক্ষার্থে, জনগণের স্বার্থ রক্ষার্থে 18 কোটি মানুষ বাংলাদেশে পরিকল্পনা সুস্পষ্ট সুন্দরভাবে গড়ে তোলার জন্য, আগামী প্রজন্মের জন্য আমাদের দরকার হচ্ছে ভারতের আধিপত্যবাদ এবং সুন্দর খোলামেলা ওপেন রাজনীতি করা। কোনো সিক্রেট রাজনীতিতে আমরা বিশ্বাসী না। ইন্টারিম গভর্নমেন্ট, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে রাজনৈতিক দলগুলা কোন কোন মতানৈক্য বা কোন কোন সংস্কারের প্রতি তারা এগ্রি করবে, ডিসএগ্রি করবে বা লিখিত দেবে। আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যে নির্বাচনটা দিয়ে যাচ্ছেন ফেব্রুয়ারিতে, ইটস ওয়েলকাম, ভেরি ওয়েলকাম। আমি খুবই খুশি। নির্বাচন যদি আরো 3 মাস আগে আদন, কোনো ম্যাটার না, খুবই চমৎকার। আপনারা কেন এত তাড়াহুড়া করছেন? আপনাদের ওই দৃশ্যমান সংস্কার কোথায়? আপনাদের আলাদা পুলিশ কমিশন গঠন করা হবে, পুলিশ চাঁদাবাজি করতে পারবে না, পুলিশ লেফটেন্সি করতে পারবে না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে, সম্ভাব্য যেই রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতা যাবে তাদের সাথে। কিন্তু এগুলো সব অহরহ হচ্ছে। আমাকে আজকে না গতকালকে আমাকে যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমি আওয়ামী লীগের ফ্যাসিস্টের বিরুদ্ধে, নট আওয়ামী লীগ, আপনার প্রতিটা ফ্যাসিজমের বিরুদ্ধে গত 17 বছর অনলাইন প্ল্যাটফর্মে সোচ্চার ছিলাম, ক্যানভাসে সোচ্চার ছিলাম, বিভিন্ন ফ্রেন্ড আড্ডা, চা আড্ডা, সব জায়গায় সোচ্চার ছিলাম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমার কোনো একটা ছবি তারা আমাকে দিয়ে, আইনটার কোনো কেউ সামাও দিয়েছে, কোনো পুলিশকে দিয়ে কাঁপতে, তো আওয়ামী লীগের সাথে ছিলেন। মানে আমি এটা পেয়ে আমি সারপ্রাইজ পেয়ে গেছি কতটা আমাদের দেশের নোংরা রাজনীতি। একমাত্র আইন তাদেরকে আমি সৈয়দ ফয়সাল, আমি আমার ফ্রেন্ড সার্কেল জানে, যারা আমাকে ফেসবুকে আমার ফ্রেন্ড সার্কেল আছেন তারা জানে যে আমরা কতটা সোচ্চার ছিলাম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, এই মাফিয়ার বিরুদ্ধে। আমরা কতটা সোচ্চার থেকে জুলাই আগস্টে আমরা বিপ্লব করেছি। আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমরা গিয়েছি। আমাদেরকে এই পুলিশকে, যে বিপদগামী পুলিশকে হাতে নিয়ে, কনস্টেবল বলেন, এসআই বলেন, তাদেরকে নিয়ে, তাদেরকে ছেড় দিয়ে রাজনীতির টোটাল ব্যাপারটা এরকম হচ্ছে। কত বড় সাহস! চিন্তা করেন, যারা আমরা দেশের রাজনীতির জন্য, দেশের সুব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামোর জন্য সুন্দর একটা যাই হোক, আপনার যে জিনিসটা বলছিলাম যে দেশের রাজনীতি থেকে এখনো মানে জানোয়ারের ছায়া দূর হয় নাই। দেশের রাজনীতি থেকে যে বিপদগামী পুলিশ অফিসার বলতে কিছু অফিসার তো ডেফিনেটলি আছে এবং কিছু কনস্টেবল এসআই আছে, তারা বিভিন্ন স্থানীয় ওয়ার্ড পর্যায়ে নেতাদের সাথে লিয়াজু করে এখনো তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আমি সুদৃষ্টি জানাচ্ছি ওইসব অফিসারদের প্রতি, যারা দেশপ্রেমী, যারা আসলে সুন্দর একটা সুষ্ঠু দেশের রাজনৈতিক পরিস্থিতি চান, যা পরবর্তী বাংলাদেশ যেরকম চান ওই রকম অফিসারদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা কিছু বিপদগামী পুলিশ অফিসার যারা আছেন তাদেরকে অবজারভেশন মনিটরিং রাখবেন। তারা এগুলা করে এখনো বিভিন্ন মানুষকে হুমকি ধুমকি দিয়ে টাকা পয়সা কামানোর পায়তারা করছে। বা পায়তারা করছে কি, অগস্টের পর থেকে এগুলোই করে আসছে। হ্যাঁ, ইভেন আমার মেসেঞ্জারে একটা ছবি দিয়েছে যে আমি
তাদের সাথে একটা কেক খাচ্ছি। মানে কত বড় দুঃসাহস হলে, এটা হয়তো আইনটা থেকে করেছে, somehow আপনার কেউ ফোর্স করেছে, দেখেন ওকে কিছু করা যায় কিনা। যাই হোক, এই প্রসঙ্গে আমি পরে একটা লাইভ করে আমি ডিটেইলি আমি বলবো, সব গ্রুপ স্ক্রিনশট দিয়ে রেখেছি। হ্যাঁ, যে এই জিনিসগুলো করতেছে, তো এটা ভেরি মনে করবো অন্যায়, এটা খুবই বাজে একটা কাজ। আর হচ্ছে যেটা বলবো, আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা হঠাৎ করে নির্বাচনের প্রতি এত উঠে পড়ে লেগেছেন কেন? এবং খুব গরম গরম কথা হচ্ছে, মানে কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না, মানে কেউ এত বড় ক্ষমতা নাই, কেউ মানে সাধ্য নাই যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন নষ্ট করতে পারবে। কেউ কি বলেছে আগামী নির্বাচনে কেউ নির্বাচন চায় না? কেউ কি বলেছে আমরা সবাই নির্বাচন চাই? আগামী নির্বাচন ফেব্রুয়ারি কেন, আপনি আগামী 50 দিনের ভিতরে আয়োজন করেন। কিন্তু আমাদের জনগণ যারা ভোটাধিকার ভোট প্রয়োগ করতে পারে, যাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী রাষ্ট্র গঠন হবে, তাদের কথা মাথায় রেখে, তাদের ডিমান্ড মাথায় রেখে আপনি নির্বাচন দেন না। সেটা 50 দিনে হতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং খুব মানে জাঁকজমকপূর্ণ ভাবে, মানে একটা আনন্দ উৎসব আমেজের ভিতরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এটা করার জন্য, কিন্তু আমাদের আগে সংস্কার চাই, পিআর পদ্ধতি আমরা নির্বাচন চাই। আমাদের অনেক নেতাকর্মী, হ্যাঁ বয়োজ্যেষ্ঠ নেতাকর্মী, তারা তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথা বলতে চাই না। আসলে আমি অনেক ছোট মানুষ, তাদের তুলনায় তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চাই না। তারা সুস্থ মস্তিষ্কের হলে, সুশীল সমাজে সুস্থ মস্তিষ্কের হলে কোশ্চেন চলে আসে যে তারা কেন এই যে পিআর মেথডে পদ্ধতিতে নির্বাচনের মানে এত ভয় পাচ্ছে না। তাদের যদি জনপ্রিয়তা থাকে তাদের তো ভোট পড়বেই, পিআর তো তাদের উপরে বেশি পার্সেন্টেজ থাকবে। সো এটাকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। আমরা পিআর মেথডে চাই, জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, উচ্চকক্ষ নিম্নকক্ষ আমরা সব পিআর মেথডে চাই। যার যত ম্যান্ডেট আছে, যার যত পপুলারিটি আছে, জনপ্রিয়তা আছে, সে তার ব্যালট বাক্সের মাধ্যমে এটা প্রকাশ পাবে, জনগণ এটা ম্যান্ডেট দিবে। সো এটা নিয়ে আপনার মানে এত আমাদেরকে মানে ডাইভার্সন করার বা আমাদেরকে ভুল পথে, হ্যাঁ নৈরাশ্য বা বাদের দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্ন টকশোতে বিভিন্ন কথায় ছুড়ে দেওয়া হয়, এগুলো ভাই আমাদের সাথে বইলা লাভ নাই। আমরা সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমাদের নতুন বাংলাদেশের জন্য পিছনের সকল গ্লানি এবং ভারতীয় সংবিধান থেকে শুরু করে পরবর্তী 24 পর্যন্ত যা যা আমাদের জীবনে ঘটেছে, যত নেগেটিভ ইম্প্যাক্ট এই কনস্টিটিউশন, আমরা সব এগুলা ইরেজ করে দিব, রিমুভ করে দিব। নতুন বাংলাদেশ, আমাদের আন্দোলন হবে নতুন বাংলাদেশ করার জন্য, আমাদের নতুন সংসদ কনস্টিটিউশন করার জন্য, নতুন কনস্টিটিউশন গঠন করার জন্য বা সংস্কার করার জন্য। যেখানে যা করণীয়, আপনি যদি সেটা 15 দিনে দিতে পারেন, ওকে, আপনি এটা দিয়ে দেন, এটা করে ফেলেন। আমরা সুষ্ঠু নির্বাচন আগামী 30 দিনে বা 2 মাসের মধ্যে করে ফেলেন। কিন্তু আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন এত কিছু ল্যাকিংস রেখে, এত আশার বাণী শুনিয়ে আমাদেরকে মানে স্বর্গরাজ্যে ঘুম পাড়ানির মতো, মাসি পিসি গল্পের মতো আমাদের ঘুম পাড়িয়ে আপনি এখান দিয়ে আঘাত করে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিবেন। আর সংস্কারগুলা আমাদেরকে মানে তাড়াহুড়া করে তারপরে বলবেন মইনুল ফখরুলও সেই মুহূর্তে মানে কাজ করেছিল। তো আমি মনে করি মইনুল ফখরুল আরো অনেক বেস্ট ছিলেন এই ইন্ট্রিম থেকে। অন্তত উনি চেয়েছেন আপ্রাণ ভাবে 2 ইয়ার্স উনি কাজ করেছেন, 2 ইয়ার্স কাজ করেছেন যে কিভাবে ফ্যাসিস্টকে বাদ দিয়ে নতুন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য দেশপ্রেমিক নেতা নেত্রী জনগণকে নিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু সেটা পারেনি বা পারে নাই আপনার ভারতের আধিপত্যবাদের জন্য। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট শুরু থেকেই আমাদেরকে এই আশার বাণী, এই স্বস্তির বাণী আমাদেরকে শুনিয়ে আসছে। একদম শুরু থেকে, একদম আর্লি, একদম শপথ 8ই অগাস্ট শপথ নিয়েছে, শপথ 5ই অগাস্ট হাসিনার পতন হয়েছে, তার থেকে 5 থেকে 8 দিন আমরা এগুলাই শুনেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, মিডিয়াতে, কনফারেন্সে, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সাংবাদিক সম্মেলনে, এগুলাই শুনেছি যে আমাদের টোটাল বাংলাদেশটা কেমন হবে। কিন্তু 1 বছর ধরে আমাদের টোটাল ব্যাপারটাই টোটালি ফলস। আমরা টোটালি মানে একটা কমিটমেন্ট বলতে আমরা কি ঘুমিয়েছিলাম, আমরা মানে কি স্বপ্ন দেখছিলাম, আমরা কি করছিলাম অ্যাকচুয়ালি ভাই? আমাদের জন্য কি হয়েছে? আমাদের জন্য কিছু হয়নি। লুটপাট চলছে, লুটপাট চলবে, এভাবেই আমাদের বাংলাদেশ যাচ্ছে। কিন্তু জনগণ এটা মেনে নিবে না, জনগণ মাঠে নামবে। আমি
উদাত্ত আহ্বান জানাচ্ছি এনসিপি কে, উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা দেশপ্রেমিক, যারা সেটা যেই দলেরই হোক, বিএনপির হোক, জামাত ইসলামের হোক, চরমনায়ের হোক, হেফাজতের হোক, আপনারা সংস্কারের জন্য ফাইট করুন, সুন্দর বাংলাদেশের জন্য ফাইট করুন। ইন্টারিম গভর্নমেন্ট, আপনার যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, আপনি যেমন একদম ফ্রেশ, একদম ওপেনলি কনফারেন্সে জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা কোন কোন ব্যাপারে এগ্রি, রাজনৈতিক দলকে আমাদের জানান, আপনিও আমাদের জানায় দেন কোনো আপনি চাপে আছেন কিনা, ভারত আপনাদেরকে চাপ দিচ্ছেন কিনা নির্বাচন ফেব্রুয়ারির জন্য, অন্যান্য ইংল্যান্ড, লন্ডন, আপনার আমেরিকা, পশ্চিমারা কি চাপ দিচ্ছেন আপনাদেরকে আমাদের জানায় দেন। আমার জনগণ, আমাদের জনগণের ভয়েস আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমরা জনগণরা কি চাই, আমার জনগণ আমাদের কি চায়, আপনারা কি আবার দেখতে চান সারা বাংলাদেশের জনগণ কি চায়? আবার কি সবাই রাজপথে নেমে আসবে? এটা দেখলে কি আপনারা হুশে আসবেন? আসলে কি করলে হুশে আসবেন যে আমাদের জনগণের সেন্টিমেন্টাল কোথায় কাজ করছে, আমরা জনগণ আসলে আমরা কি চাই? আমাদেরকে এটা বোঝানোর জন্য আমাদের কি আবারও মাঠে নামতে হবে? বলেন, যদি নামতে হয় তাহলে এটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আমরা অ্যারেঞ্জমেন্ট করি, দেখেন জনগণ কি চাই। তো আমাদের জনগণ আমরা এটাই চাই, আমাদের জনগণ হচ্ছে আমরা সুন্দরভাবে দেশের ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য, আগামী প্রজন্ম যে রাজনৈতিক সিস্টেমের উপরে বিশ্বাস রাখে বা বিলিভ রাখে, ওই সিস্টেমের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, ওই সিস্টেমের প্রতি কাজ করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই সিস্টেম কার্যকর না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলবে। আমাদের জুলাই আন্দোলন যদি কেউ ভেবে থাকে ছাত্র জনতার এই আন্দোলন, সাধারণ দেশপ্রেমীদের এই আন্দোলন শেষ হয়ে গেছে, যদি কেউ মনে করে থাকে তাহলে সেটা ভুল। আমাদের আন্দোলন চলমান, আমাদের আন্দোলন আরো অনেক বেশি ঘনীভূত হয়েছে। আমাদের আন্দোলন হাইড্রোজেন বোমের মতো ব্লাস্ট হবে বাংলাদেশে। আমাদের আন্দোলন, আমাদের দাবি, জনসাধারণের দাবি, বাংলাদেশিদের দাবি আদা না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবো এবং সকল ফ্যাসিস্টদের দোষর এবং যারা ফ্যাসিজম উদ্ধারের জন্য, ফ্যাসিজম আবার রিস্টাবলিশ করার জন্য যারা পায়তারা করছে, বিভিন্ন সুশীলদের বক্তব্য থেকে আমরা শুনতে পাচ্ছি যে সুশীলরা আমাদেরকে কিভাবে বুঝাচ্ছেন যে এত বড় একটা নির্বাচন, গণতান্ত্রিক দেশ, আওয়ামী লীগের অবদান যেখানে ছিল, যতটুকু ছিল আওয়ামী লীগের যতটুকু অবদান ছিল, শেখ পরিবারের যতটুকু অবদান ছিল, সেগুলো তাদের পাপের মাধ্যমে ওগুলো শোধ হয়ে গেছে। এখন তাদের পাপ এত পরিমাণ বেড়েছে, তাদের অপরাধ, তাদের করাপশন, দুর্নীতি এত বৃদ্ধি পেয়েছিল, এত বেড়েছে, এগুলোর বিচার করতে গেলে মিনিমাম 100 বছর তাদের পানিশমেন্টে রাখতে হবে। হয়তো একাধিকবার হাসিনাকে, স্বৈরাচারীকে, আওয়ামী লীগকে ফাঁসিতে ঝুলাতে হবে, চড়াতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ করার সুশীলদের কোনো অবকাশ নেই। সুশীলরা যদি কোনো কথা বলতে চায় তারা যেন 17 বছরের রাজনৈতিক শাসন ব্যবস্থা নিয়ে কথা বলে। সুশীল যদি কোনো কথা বলতে চায় আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগের নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কিনা, সুশীল যেন কথা বলে জুলাই আগস্টে নির্মম ভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, সেনাবাহিনী নামিয়ে, পুলিশ দিয়ে, আওয়ামী পুলিশ দিয়ে কিভাবে গুলি করেছে, অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছে, উইপন্স গুলো ব্যবহার করেছে, এগুলার যেন কথা বলে, এগুলা নিয়ে যেন কথা বলে। আওয়ামী লীগকে নিয়ে আগে সুশীলরা যেন টকশো করতে আসেন, ঠিক আছে, তারা যেন এগুলা নিয়ে কথা বলে। তারা কিভাবে নির্বিচারে পাখির মতো মানুষকে হত্যা করেছে, তারা অর্ডার করেছে মেরে ফেলো পাখির মতো তাদের সবাইকে। কিছু দেশপ্রেমিক অফিসার ছিলেন, দেশপ্রেমিক জনসাধারণদের প্রতি তাদের মমত্ববোধ ছিলেন, দেশ মাতৃকা তারা উদ্বুদ্ধ ছিলেন, এইসব কাজগুলো হতে দেয়নি। না হলে বাংলাদেশের উপর দিয়ে একটা ফেরাউন, তারপরে যা নমরুদ, ওরা যেভাবে মানুষকে হত্যা করেছে, মানুষকে জুলুম অত্যাচার করেছে, হাসিনা আওয়ামী লীগ তার থেকে কয়েক গুণ বেশি করেছে, নিঃসন্দেহে কয়েক গুণ বেশি করেছে। ফেরাউন, নমরুদ, হামান, কানুন তারা কিছুই করতে পারেনি হাসিনার তুলনায়। হাসিনা যা করিয়েছে সভ্য জগতে অসভ্য কায়দায়। এটা নিয়ে সুশীল সমাজের টকশো গুলোতে তাদের কথা হয় না, তাদের কথা হয় এত বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ রাজনৈতিক দলের হিস্ট্রি আমি শুরু করি একদম রুট লেভেল থেকে, তাদের যে গঠনতন্ত্র থেকে শুরু করে গঠন তাদের নিয়ে হয়েছে। আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ শব্দ টোটালটাই ফাঁসি শব্দ। এটা অনেকবার বলেছি, অনেকবার আগেও এসেছিলাম যে আওয়ামী লীগ টোটালি একটা ভাড়াটে
একটা মানে মাফিয়া, একটা আধিপত্যবাদের দোসর হয়ে, আধিপত্যবাদের শিকার হয়ে বা এগুলা করে ভারতের মাধ্যমে এই সব কাজগুলা করেছে। তো আমরা এগুলার ব্যাপারে অনেক কথা বলেছে, অনেকে সবাই অনেক কথা জানেন, এগুলোর ব্যাপারে আমাদের আর ডিটেইলে যেতে চাই না। তো এগুলার এখন আওয়ামী লীগ যে পরিবার, এগুলোর চ্যাপ্টার টোটালি ক্লোজড। এই চ্যাপ্টার বাংলাদেশ আর কখনো কি ওপেন হবে না। এই চ্যাপ্টার নিয়ে কেউ কখনো আলোচনা করবে না। এই চ্যাপ্টার নিয়ে কেউ কখনো গুণকীর্তন বলার কোনো সুযোগ নেই। কোনো সুশীল যদি করে থাকে তাহলে 15 বছর 17 বছরে আওয়ামী লীগের কুকীর্তি নিয়ে আলোচনা করতে পারে, জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করতে পারে, দেশের ব্যাংকগুলাকে লোপাট করে খালি করে দেউলিয়া করেছে এটা নিয়ে আলোচনা করতে পারে। এগুলার আলোচনার শেষে কি সুশীল কোন তার আলোচনা থাকে, তারা যেন আলোচনার টেবিলে আসে। আর না হলে লজ্জা থাকলে এইসব সুশীল গুলা আমাদের এইসব আলোচনায় আর কখনো তাদেরকে নিয়ে আসবে না। এইসব সুশীলদেরকে আমরা ধিক্কার জানাই। এইসব সুশীল গুলা পশ্চিমাদের অনুচর, এইসব সুশীল গুলা ভারতীয় আধিপত্যবাদ, মির্জাফরের উত্তরসূরি, জগৎ শেঠ রায় বল্লভের উত্তরসূরি। তাদেরকে আমরা ধিক্কার জানাই। দেশপ্রেমিক জনগণ তাদেরকে ধিক্কার জানায়। দেশপ্রেমিক জনগণ তাদেরকে আমাদের উপর সুশীলগিরি করতে বা ফলাতে তাদেরকে আমরা টকশোর টেবিলে আর দেখতে চাই না। যে দেখতে চাই আমরা আরেকটা সংঘাতে যেতে চাই। আমরা এই সুশীলদেরকে উপযুক্ত পানিশমেন্ট দিব। এই সুশীল এখনো নির্মূল হয় নাই। জগৎ শেঠের বংশধর, রায় দুর্লভের বংশধর, মির্জাফরের বংশধর, এইসব আপনার কি বলে ফেরাউনের বংশধররা এখনো আমাদের সভ্য মানুষের প্রতি, দেশপ্রেমিক মানুষদের প্রতি, হ্যাঁ, আনুগত্যশীল, আল্লাহর প্রতি, মুমিন মুত্তাকিন বান্দাদের প্রতি, ধর্মের প্রতি যারা আনুগত্যশীল রাখেন, বিভিন্ন ধর্মের, যে ধর্মেরই হোক, তাদের প্রতি এই সুশীলরা এখনো জেগে বসে আছে। তারা কাজ করে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। পশ্চিমাদের, ভারতীয় আধিপত্যবাদের, হ্যাঁ, আমেরিকার যেসব পাশ্চাত্য মানে সংস্কৃতিগুলা আমাদেরকে কখনই জেগে উঠতে দিবে না, আমাদেরকে কখনই আমাদের নিজের পায়ে দাঁড়াতে দিবে না। তারা তাদের 47 থেকে 71 থেকে পরবর্তী আজ পর্যন্ত তারা একই প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তারপরে পরবর্তী উপনিবেশিক, ভারতীয় উপনিবেশিকতা, ভারতীয় যে আমার উপমহাদেশের যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, পরবর্তীতে ভারতের ইংল্যান্ডের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপনিবেশিকতা এবং ইংল্যান্ডের শাসন ব্যবস্থা থেকে ভারতে সিপাহী বিপ্লব বা আন্দোলন 1757 সালের 1857 সালের যে আমাদের সিপাহী বিপ্লব, এগুলো থেকে শুরু করে আজ পর্যন্ত যদি আমি আলোচনা করি, এই আলোচনা ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু এই আলোচনা কখনই এক মুহূর্তের জন্য শেষ হবে না। আপনি যদি 71-এর কথা বলেন, কতজন রাজনীতিবিদ অস্ত্র নিয়ে দেশমাতৃকা, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বলিদান করেছে দেখাতে পারবেন? হাতে গোনা 10 জনের নাম বলতে পারবেন না। কিন্তু এই দেশপ্রেম, এই দেশের জন্য আত্মত্যাগ করেছে সাধারণ জনগণ। বারবার এটা প্রমাণিত। এই বিশ্বের জন্য, বিশ্বের কল্যাণের জন্য যত সব কল্যাণকর বিষয়বস্তু আছে, 47 থেকে 71 পরবর্তী 24 পর্যন্ত যা দেখেছেন সব সাধারণ মানুষের ইনভলভমেন্ট, সাধারণ মানুষের সংযুক্তিকরণ। সাধারণ মানুষ, ছাত্র জনতা 24-এ দেখছেন ঝাঁপিয়ে পড়ছে রাজপথে স্বৈরাচারী খুনি মাফিয়াদের বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য। 71 সেম কাহিনী করেছে। আপনি দেখেছেন 71 কিভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। সাধারণ মানুষের কৃষক থেকে শুরু করে নানা পেশাজীবী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষগুলাই সবচেয়ে ইনভলভমেন্ট ছিল, তাদের দেশপ্রেম বেশি ছিল। বদর থেকে উহুদ পর্যন্ত আপনি তাকান, সব জায়গায় একই পরিস্থিতি দেখতে পারবেন। আপনি 1947 থেকে আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখেন, প্রতিটি জায়গায় দেখেন যুদ্ধে কারা অংশগ্রহণ করেছে। যুদ্ধ লাগিয়েছে রাজনীতিবিদরা, দেশকে ধর্মের নামে, ধর্মের মাঝে ফিকশন তৈরি করে আমাদের ভিতরে খুনাখুনি লাগিয়ে দিয়ে সবকিছু শুরু করেছে রাজনীতিবিদেরা। ফার্স্ট ওয়ার বলেন, সেকেন্ড ওয়ার বলেন, প্রতিটা ক্ষেত্র বলেন, উপনিবেশিক আমল বলেন, প্রতিটা যুদ্ধ পৃথিবীর হিস্ট্রি শুরু থেকে আজ অব্দি যা দেখেন ওগুলো সব রাজনীতিবিদরা, সমাজের শাসক শ্রেণীরা এইসব কাজগুলা করেছে। কিন্তু এইসব কাজ থেকে উদ্ধার করার জন্য, এইসব কাজের বিরুদ্ধে সজাগভাবে সুন্দরভাবে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে সাধারণ জনগণ। সাধারণ জনগণের বাইরে কোনো রাজনীতিবিদ অস্ত্র নিয়ে মাঠে নামে নাই। তো আমরা সাধারণ জনগণ যেহেতু এগুলা করেছি, সাধারণ জনগণের মাথার মধ্যে, মাইন্ডের ভিতরে এগুলো থাকতে হবে। আমরা কিভাবে আগামী বাংলাদেশ, আমরা আমাদের শাসন ব্যবস্থা আমাদের প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য আমরা কিভাবে রেখে দিব, এই ব্যবস্থা সবার আগে আমরা সুনিশ্চিত করব। আমাদের শাসন ব্যবস্থা, আমাদের মতো মেন্টালিটি যারা জীবন অকাতরে বাজি রেখে রাজপথ রক্তে রঞ্জিত করে 71 থেকে 24 আগে 52 আগে আপনি যদি তাকান, আপনার 47-এর আগে আরো তাকান, আপনার ফার্স্ট ওয়ার, সেকেন্ড ওয়ার, উপনিবেশিক কিনা মানুষই
আপনি যদি বলেন পলাশী থেকে আপনার মহীশূরের তৃতীয় যুদ্ধ, সবখানে দেখবেন সাধারণ জনগণ, দেশপ্রেমিক সবাই উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে, তারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর আমাদেরকে শাসন করবে রাজনৈতিক দলগুলা, আমাদেরকে শাসন শেখাবে পিয়ার মেথড কিভাবে, আমরা বুঝি না, আমরা অভ্যস্ত না, আমরা এই সংস্কৃতির সাথে পরিচিত না। আমরা আমরা এমন একটা সংস্কৃতির সাথে পরিচিত যে সংস্কৃতি আমাদেরকে ফ্যাসিজম শেখায়, যে সংস্কৃতি আমাদের টাকা লুট করতে শেখায়, যে সংস্কৃতি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারি না, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলা যায় না, কথা বললে 100টা মামলা দেয়, মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, নিঃস্ব করা হয় পরিবারকে, সংসার থেকে আলাদা করা হয় মানে ব্যক্তিদেরকে। আমরা এই রাজনৈতিক সংস্কৃতির প্রতি বিশ্বাসী, তাই না? এই সংস্কারের প্রতি বিশ্বাসী, আমরা এই সংস্কারের প্রতি বিশ্বাসী, এটা আমাকে শেখাবে। হ্যাঁ, এই সংস্কারের প্রতি বিশ্বাসী। এগুলা কি হয়? এগুলা হয় না। তো আমরা আমাদের কথা বলতে বাধ্য করবেন না। আমরা কথা বললে আপনাদের শুনতে ভালো লাগবে না, আমরা কথা বললে আপনাদের পকেটে হাত পড়ে যাবে। দুর্নীতি করে টাকার সম্পদ পাহাড় গড়া যায়, রাজনীতি করলে দ্রুত ধনী হওয়া যায়। রাজনীতি কোনো পেশা না, রাজনীতি হচ্ছে দেশ প্রেম, রাজনীতি হচ্ছে আপনার আরেকটি পিছনে কথা বলি, রাজনীতি আসলে কোনো রাজনীতি না। রাজনীতি আসলে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সাথে কোনো রাজনীতি করতে পারে না। এখানে আলোচনা হবে খোলা টেবিলে, একদম খোলা জায়গায়। এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সাথে কোনো রাজনীতি করতে পারে না, এটাই বাস্তব। কিন্তু দেখা যাচ্ছে আমরা আজকে এমন সংস্কৃতির সাথে পরিচয় হয়েছি, এমন সংস্কৃতি আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটাই বুঝি জীবনের সিস্টেম, এটাই রাষ্ট্র কাঠামোর সিস্টেম। আসলে আলোচনা করলে অনেক আলোচনা করা যায়, গলাটা ভেঙে গেছে, অনেক চিল্লাচিল্লি করেছি, ক্ষমা করবেন। সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবার যার যার অবস্থান থেকে দেশপ্রেম, আপনার সঠিক রাজনীতি, সঠিক নেতা নির্বাচন করবেন। আমরা এমন একটা রাষ্ট্র কাঠামো চাই যে রাষ্ট্রে আসলে সবার বাক স্বাধীনতা থাকবে, সবাই তার কনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, তার কনস্টিটিউশনের যেই জন্য যদি কিছু করতে হয়, তার যদি কোনো অবদান থাকে সে যেন এটা করতে পারে, এরকম রাজনীতি করা উচিত, এরকম কনস্টিটিউশন হওয়া উচিত। কোনো কনস্টিটিউশন কোনো জমিদারের ছেলের জন্য না, কোনো কনস্টিটিউশন কোনো রাজনৈতিক পোলার জন্য না। রাজনৈতিক নেতা যে 17-18 বছর ধরে গর্বের সাথে বললাম 3বার নির্বাচিত, আমি 3বার নির্বাচিত, আমি এই আসন থেকে, আমি ওই আসন থেকে 5বার নির্বাচিত। লজ্জা করে না একটু বলার জন্য যে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে নির্বাচনবিহীন, ভোটাধিকার প্রয়োগবিহীন, মানে 3বার সে নির্বাচিত, এরকম শব্দ চয়ন করতে একটু লজ্জা হয় না? মানে মুখ দিয়ে সেলেজিং চলে আসে। বকা শুনতে শুনতে বড় হয়েছে, সব ধরনের বকা মুখের ঠোঁটের মধ্যেই কিন্তু আছে। বকা দিতে চাই না, স্লেজিং করতে চাই না, কারণ এগুলা মহান রব্বুল আলামিনের নিষেধ। এগুলা আমাদের জন্য এগুলা অনেক ক্ষতিকর, হার্মফুল। এগুলা আসলে আমাদের অপরাধ প্রবণতা বৃদ্ধি করে। অপরাধ বিজ্ঞানে আমরা সুন্দরভাবে চলার জন্য যে জীবন বিধান, যে সিস্টেম দরকার, এটা যদি আমরা প্রপারলি ফলো করি, আমাদের সমাজে কোনো অপরাধ হবে না। যদি সে অপরাধ হয়, অপরাধী এসে বললে আমি অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা প্রার্থী, এরকম বলতে বাধ্য হবে, যেগুলা আমরা অনেক বেশি এটা দেখতে পাই। যাই হোক, অনেক আলোচনা করেছি। আমরা কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না, কোনো নতুন করে ফ্যাসিজম চাই না, এমন কোনো নির্বাচনও চাই না যে নির্বাচনের মাধ্যমে মানে আধিপত্যবাদ আবার জেগে উঠবে, আবার স্বৈরাচার পুনর্বাসন হবে, সেই স্টাবলিশ হবে। এগুলো আমরা চাই না। আমরা চাই সুস্থ সুন্দর বাংলাদেশ। সুস্থ সুন্দর বাংলাদেশের জন্য আমাদের যেখানে যা করণীয়, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের রাজপথে আমরা নামবো ইনশাল্লাহ। প্রতিটা দল আপনারা প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, আগামী নির্বাচন আমরা কাকে প্রতিনিধি করবো আমাদের দেশ পরিচালনা করার জন্য, কে আমাকে শাসন করবে, কে আমাকে খাওয়াবে, কে আমার বিপদে আপদে দাঁড়াবে, ওইরকম ব্যক্তিত্ব আমাকে খোঁজার জন্য আমাকে অবশ্যই ভাবতে হবে। আমি যেন তেন ভাবে বিগত সনগুলাতে, বিগত বছরগুলাতে যেসব কর্মকাণ্ডগুলো হয়েছে, আমি তাদের কথায় আমি বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আর এখন কাজ করার সময় পিছনের কথায় আমি বিশ্বাসী না। জনগণ, বাংলাদেশের মানুষ পিছনের কথায় বা আশ্বাসী বা বিশ্বাসী না। তারা কোনো আশ্বাস শুনতে চায় না, তারা কাজ দেখতে চায়, তারা কাজ শুনতে চায়। তারা কাজ করার পরে, কাজ হওয়ার পরে ওই কাজের ব্যাপারে কমপ্লিমেন্ট জানতে চায়, কমপ্লিমেন্ট জানাতে চায়, কমপ্লিমেন্ট শুনতে চায়। এইরকম কিছু চাই আমরা ওই রকম কিছু চাই না। ওই চাপাবাজি যেগুলো করেছিল আওয়ামী লীগ মাফিয়া,
তারা উত্তরসূরিরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে। তো আমরা এগুলা টোটালি বন্ধ করবো ইনশাল্লাহ। এবং আমি রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষ আকুল নিবেদন জানাচ্ছি এবং খুবই অন্তরের অন্তঃস্থল থেকে সাধারণ জনগণকে মানে ওয়ার্মলি রিসিভ করছি যে আপনারা আসুন আবার রাস্তায়। আমরা সুন্দর বাংলাদেশ, যেসব আমাদের চাহিদা, আমরা যে বাংলাদেশ দেখতে চাই, হ্যাঁ আমরা কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে কোনো বাংলাদেশ দেখতে চাই না। আমরা জনগণের দৃষ্টিকোণ, জনগণ দ্বারা পরিচালিত বাংলাদেশ, জনগণ দ্বারা কনস্টিটিউশন, জনগণের কথায় ভেবে রেখে যে ওই কনস্টিটিউশনের উপরে বাংলাদেশ, আগামী বাংলাদেশ গঠন, ওই বাংলাদেশ হবে, এরকম আমরা একটা বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সোচ্চার থাকবেন। জুলাই আগস্টকে সবাই ভুলবেন না, সবাই বেশি স্মরণ করবেন। ফেসবুক প্ল্যাটফর্ম, বিভিন্ন আড্ডায়, বন্ধু মহলে এবং অনলাইন প্ল্যাটফর্মে সবসময় এগুলো স্ক্রল করবেন, শেয়ার করবেন, যাতে মানুষের ভিতরে আপনার নৈরাশ্যবাদ, সুশীলদের কথা শুনে আমাদের আন্দোলন ছিনিয়ে না পড়ে। আমাদের আন্দোলন চলমান, আমাদের আন্দোলন আমাদের রক্তের সাথে, আমাদের ব্রেইনের সাথে, আমাদের মগজের সাথে, আমাদের স্নায়ুর সাথে ইউনাইটেডলি একীভূতভাবে আমাদের রক্তের ভিতরে সঞ্চালিত হচ্ছে। আমাদের এই সঞ্চালন কেউ যদি বন্ধ করতে চায়, আমাদের সঞ্চালনে কেউ যদি বাধা দিতে চায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদের মাথা আমরা কেটে ফেলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।